Hi, my name is Subodip Koyal. I am a biology teacher. আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমার ইউটিউব চ্যানেল লার্নি, এই চ্যানেলে আইসিএসসি ক্লাস 10-এর একটা চ্যাপ্টার আমি স্টার্ট করেছিলাম, জেনেটিক্স সাম বেসিক ফান্ডামেন্টালস। সেই চ্যাপ্টারের আজ সেকেন্ড ক্লাস। তো এই চ্যাপ্টারটা আমি স্টার্ট করছি মেন্ডেলস এক্সপেরিমেন্ট অন ইনহেরিটেন্স এই টপিকের উপর। আমাদের যে ছিলেন মেন্ডেল, ওনাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। তো উনি আমাদের পাইসাম স্যাটাইভাম এই পি প্ল্যান্টের উপরে উনি অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা করেছিলেন। ওই যে পি প্ল্যান্ট, তার যে ক্রোমোজোম নাম্বার সেটা 14, মানে 2n = 14। উনি টোটাল 7 ক্যারেক্টার্সের উপরে উনি এক্সপেরিমেন্ট করেছিলেন। অ্যাকচুয়ালি এর থেকে বেশি ক্যারেক্টারের উপর এক্সপেরিমেন্ট করেছিলেন, কিন্তু ফাইনালি সিলেক্ট করেছিলেন এই 7 পেয়ার্স। তার মধ্যে ফার্স্ট হচ্ছে ফ্লাওয়ার কালার, যেটা ডমিনেন্ট ট্রেড হচ্ছে পার্পেল, রিসেসিভ ট্রেড হচ্ছে হোয়াইট। সিড কালার, ডমিনেন্ট ট্রেড হচ্ছে ইয়েলো, রিসেসিভ ট্রেড হচ্ছে গ্রিন। সিড শেপ, ডমিনেন্ট ট্রেড রাউন্ড, রিসেসিভ ট্রেড রিঙ্কেল। পট কালার, ডমিনেন্ট ট্রেড গ্রিন, রিসেসিভ ট্রেড ইয়েলো। পট শেপ, সেটা হচ্ছে ইনফ্ল্যাটেড আর কনস্ট্রিক্টেড। ফ্লাওয়ার পজিশন, যদি সেটা ডমিনেন্ট ট্রেড হয় অ্যাক্সিলারি, আর রিসেসিভ হলে টার্মিনাল। প্ল্যান্ট হাইট, যদি ডমিনেন্ট ট্রেড হয় টল, আর রিসেসিভ ট্রেড হলে ডোয়ার্ফ। ডমিনেন্ট অ্যান্ড রিসেসিভ সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়েছে আগের ক্লাসে। ডমিনেন্ট ট্রেডগুলো বেশি দেখতে পাওয়া যায়, আর রিসেসিভ ট্রেডগুলো কম দেখতে পাওয়া যায়। তার মানে এমন নয় যে রিসেসিভ ট্রেড নেই। একটা বাগানে যদি দেখা গেল অনেকগুলো পি প্ল্যান্ট আছে, 100টা পি প্ল্যান্ট আছে, তার মধ্যে 90টা দেখা যাবে পার্পল ফ্লাওয়ার হয়েছে এমন প্ল্যান্ট আছে, বাকি 10 দেখা যাবে হোয়াইট ফ্লাওয়ার হয়েছে এমন প্ল্যান্ট আছে। এবারে এই জিনোটাইপগুলো আমাদের জেনে রাখতে হবে, তার কারণ এর উপরে উনি বেস করে মোনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস করেছেন, এবং তারপর 3টে উনি ল দিয়েছেন। সবকটাই আমাদের ইম্পর্টেন্ট। ফ্লাওয়ার কালারের যে পার্পেল, তার জিনোটাইপ আমরা লিখব ক্যাপিটাল WW, আর হোয়াইট হলে স্মল w। সিড কালার ইয়েলো, ক্যাপিটাল Y, গ্রিন হলে স্মল y। সিড শেপ রাউন্ড, ক্যাপিটাল R, উইঙ্কেল হলে স্মল r। পট কালার গ্রিন, ক্যাপিটাল G, ইয়েলো হলে স্মল g। পট শেপ ইনফ্ল্যাটেড, ক্যাপিটাল I, আর আমাদের কনস্ট্রিক্টেড স্মল i। ফ্লাওয়ার পজিশন অ্যাক্সিলারি, ক্যাপিটাল A, আর টার্মিনাল হলে স্মল a। প্ল্যান্ট হাইট টল, ক্যাপিটাল T, ডোয়ার্ফ স্মল t। এই জিনোটাইপটা এই কারণে আমাদের দরকার, তার কারণ এরপরে আমরা যখন মোনোহাইব্রিড ক্রস দেখব তখন এইগুলো কিন্তু লাগবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, খুব নর্মাল ভাবে যদি তুমি মনে রাখতে চাও, যেগুলো ডমিনেন্ট হয় সেগুলো বেশি দেখতে পাওয়া যায়। সিড কালার, এখানে দেওয়া আছে ইয়েলো আর গ্রিন। যে ঘুগনি তৈরি হয় তার জন্য যে মটর কড়াই কিনে আনা হয়, মানে আফটার রাইপেন্ড, মানে পেকে যাওয়ার পরে যে সিড ফর্ম হয়ে গেছে আফটার ফার্টিলাইজেশন, সেটা তো অ্যাকচুয়ালি ইয়েলোই হয়, ঘুগনির যে মটর, তাই এটা বেশি পাওয়া যায়। খুব কম থাকে তার মধ্যে গ্রিন। আবার সিড শেপ ম্যাক্সিমাম তো গোলই হয়, 2-1টা থাকে রুইঙ্কেল। পট কালার, কাঁচা অ্যাজ এ ভেজিটেবল যেটা কিনে আনা হয় তার যে পট, সেটা গ্রিন কালার হয়, খুব কম ক্ষেত্রে ইয়েলো থাকে। ফ্লাওয়ারের পজিশন, যদি একটা গাছের এক্সিল থেকে আমাদের ফ্লাওয়ার ফর্ম করে, তাহলে একটা গাছে অনেক বেশি ফুল ফুটতে পারবে। যদি টার্মিনাল জায়গায় শুধু ফুল ফোটে সেখানে কম হবে, স্বাভাবিক যে এটা ডমিনেন্স। আর প্ল্যান্ট হাইট হচ্ছে টল হলে ডমিনেন্ট, আর ডোয়ার্ফ হলে রিসেসিভ। নেক্সট স্লাইডে আমরা মোনোহাইব্রিড ক্রসটা কি সেটা একটু ডিটেলসে দেখে নেব। এবারে আমরা দেখে নেব মোনোহাইব্রিড ক্রস। তো মোনোহাইব্রিড ক্রস কাকে বলে? ইনহেরিটেন্স অফ সিঙ্গেল কন্ট্রাস্টিং ট্রেট বিটুইন টু অর্গানিজম। তাহলে পিওর টল এটা একটা ট্রেট, ডোয়ার্ফ এটাও একটা ট্রেট। যেহেতু এটা রিসেসিভ তাই এটা অলওয়েজ পিওর হবে। তো ডিফারেন্ট ট্রেট বাট সিঙ্গেল ক্যারেক্টার, তাদের মধ্যে যে ক্রস তাকে বলা হচ্ছে মোনোহাইব্রিড ক্রস। তো এটা পিওর টল, এর জিনোটাইপ ক্যাপিটাল T, এটা ডোয়ার্ফ স্মল t। এখানে লিখতে হবে পেরেন্টস বা শর্টে P। এখান থেকে গ্যামেট ফর্ম করলো ক্যাপিটাল T, ক্যাপিটাল T। এটা যদি 2n হয় তাহলে এটা n করতে হবে। তো এটাও ঠিক তেমনই, স্মল t থেকে হয়ে গেল স্মল t, এটা হলো গ্যামেটস। এবার এই গ্যামেট আর এই গ্যামেট যদি নেক্সট জেনারেশনে ফিউজ হয়, মানে এর আর এর মধ্যে যদি ফার্টিলাইজেশন হয়, তো
তো এখান থেকে পাবে ক্যাপিটাল টি, এখান থেকে পাবে স্মল টি, তখন সেটা হয়ে গেল টল। তাহলে এই যে ক্যাপিটাল টি স্মল টি এটাকে বলা হচ্ছে জিনোটাইপ, তার এক্সপ্রেশন হলো টল, এটাকে বলা F1 জেনারেশন। তাহলে এই যে পিওর টল আর ডোয়ার্ফের মধ্যে ক্রস হলো এটাকে বলা হচ্ছে ক্রস পলিনেশন। তাহলে একটা গাছ ছিল লম্বা, একটা গাছ ছিল বেটে, তাদের মধ্যে ক্রস হয়েছে। এর জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি, এর জিনোটাইপ স্মল টি। চেকার বোর্ডে যদি আমরা ফেলি, উপরের দিকে লিখলাম ক্যাপিটাল টি আর লেফট সাইডে লিখলাম স্মল টি। কোনাকুনি গুণ করলে প্রত্যেকটাই হয়ে গেল ক্যাপিটাল টি স্মল টি, এটাও ক্যাপিটাল টি স্মল টি। যেহেতু 100% টল অফস্প্রিং ফর্ম করেছে ক্যাপিটাল টি স্মল টি, এবং সেটাকে আমরা একবারে একটা হিসেবে লিখছি ক্যাপিটাল টি স্মল টি, এটাকে বলা হচ্ছে F1 জেনারেশন। তাহলে যদি জিজ্ঞেস করা হয় মোনোহাইব্রিড ক্রসে F1 অফস্প্রিং এর জিনোটাইপ কি হবে, যদি পিওর টল আর ডোয়ার্ফের মধ্যে ক্রস করানো হয় তখন অ্যান্সার হবে ক্যাপিটাল টি স্মল টি। এবারে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তার এক্সপ্রেশন কি হবে, সেটা হবে টল, তো এটা F1 জেনারেশন হয়ে গেল। এবারে উনি ভাবলেন যে আমার যে ক্রস করানোর সময় যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পিওর টল আর ডোয়ার্ফ, তাহলে কোথায়, এখানে তো ডোয়ার্ফের কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তখন এই যে অফস্প্রিংটা বেরোলো, মানে এর থেকে যে গাছ বেরোলো সিড থেকে, তার মধ্যে করে দিলেন সেলফ পলিনেশন। মানে একটা সিঙ্গেল গাছ যেটা টল ছিল তার একটা ফুলের পোলেন গ্রেন সেম ফুলের স্টিগমায় পড়তে পারে বা ডিফারেন্ট ফ্লাওয়ারে গিয়ে পড়তে পারে, কিন্তু প্ল্যান্ট একটা সিঙ্গেল হবে। তাহলে তার জিনোটাইপ ছিল ক্যাপিটাল টি স্মল টি, মানে এইটাই যেটা আমরা পেয়েছি, এটা আমরা করলাম সেলফ পলিনেশন যখন হলো, তাহলে এই ফুলের যে পোলেন গ্রেন তার যে গ্যামেট ক্যাপিটাল টি কমা স্মল টি হলো, এই ফুলের যে আমাদের গ্যামেট ক্যাপিটাল টি কমা স্মল টি হলো, মানে ক্যাপিটাল টি স্মল টি থেকে দুটো গ্যামেট ফর্ম হলো ক্যাপিটাল টি কমা স্মল টি, এখানেও সেম হলো ক্যাপিটাল টি কমা স্মল টি। এবারে আমরা যে কোনো এক সাইডকে উপরে লিখবো, আরেক সাইডকে আমরা লেফট সাইডে লিখবো। তাহলে উপরে লিখলাম ক্যাপিটাল টি স্মল টি, লেফটে লিখলাম ক্যাপিটাল টি স্মল টি। কোনাকুনি গুণ করলে কি হলো, এইটার সাথে এইটা একবার, নিচেরটার সাথে এইটা একবার। তাহলে ফার্স্ট যদি আমরা এটা দিয়ে ধরি তাহলে ক্যাপিটাল টি স্মল টি, সবসময় চেষ্টা করবে যেটা ডমিনেন্ট জিন সেটা আগে লেখা, মানে স্মল টি ক্যাপিটাল টি লেখা যাবে না তা নয়, কিন্তু লেখা উচিত হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এই যে আমরা 4 টাইপস পেলাম এই চেকার বোর্ডের সাহায্যে, সেটা হলো F2 জেনারেশন। কিন্তু যদি ভালো করে দেখা যায়, দেখো এটা ক্যাপিটাল টি এটা তো টল, ক্যাপিটাল টি স্মল টি এটাও টল, ক্যাপিটাল টি স্মল টি এটাও টল। আমরা বাইরে থেকে দেখে বলতে পারবো না ওর ভিতরে জিনোটাইপ কি আছে, আমরা শুধু দেখছি যে গাছটা লম্বা। তাহলে 4টে ডিফারেন্ট বক্স করলেও পাওয়া যাচ্ছে করকম, দুরকম, নয় সেটা লম্বা হবে নয় সেটা বেটে হবে। তাহলে আমরা চোখ দিয়ে যেটা দেখছি সেটাকে বলা হয় ফিনোটাইপ, তার মানে ফিনোটাইপিক এক্সপ্রেশনটা আমরা দেখছি আর কি, অবজারেবল ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ফিনোটাইপিক রেশিও কি হবে, টল ইজ টু ডোয়ার্ফ। টল কটা, 1 2 3, 3:1। এবারে যদি আমরা জিনোটাইপ লেভেলে দেখি, মানে জিনোটাইপিক রেশিও, এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাবো না, এটা উনি এক্সপেরিমেন্ট করে এই কনক্লুশনে এসেছিলেন যে এইটা হয়েছে, তাই উনি এইভাবে লিখেছেন। এবং তার যে রেশিওটা ক্যাপিটাল টি এক পিস আছে 1, ক্যাপিটাল টি স্মল টি এখানে একটা 2, আর স্মল টি এখানে একটা সিঙ্গেল, তাহলে 1:2:1। তাহলে যদি বলা হয় ফিনোটাইপিক রেশিও কি 3:1, জিনোটাইপিক রেশিও 1:2:1। এবারে হলো যে উনি এই যে এক্সপেরিমেন্টটা করলেন, উনি বুঝলেন কি করে যে এইটা ক্যাপিটাল টি স্মল টি হবে, উনি তো খালি চোখে দেখতে পাচ্ছেন না। এখানে একটা ব্যাপার আছে, এই যে স্মল টিটা আবার নেক্সট জেনারেশনে এক্সপ্রেস করলো, তাহলে এই দুটো স্মল টি পেলো কোথা থেকে, নিশ্চয়ই একটা পেয়েছে মায়ের থেকে, একটা পেয়েছে বাবার থেকে, মানে নর্মালি সেরকম হওয়া উচিত। তাহলে এদের জিনোটাইপে যদি একটা করে স্মল টি না থাকতো, তাহলে এই গ্যামেটটা স্মল টি আর এই গ্যামেটটা থেকে স্মল টি, তাহলে এই দুটোই তো একসাথে হয়েছে স্মল টি। তাই F2 জেনারেশন করে উনি বলেছিলেন যদি আমরা মোনোহাইব্রিড ক্রস করি তখন হচ্ছে আমাদের F1 জেনারেশনে যে টল হবে সেটা কিন্তু হাইব্রিড, মানে সেখানে একটা ক্যাপিটাল টি থাকবে একটা স্মল টি থাকবে। তার প্রমাণ কি, এটাই পরবর্তীকালে যখন সেল পলিনেশন করা হলো তখন এই স্মল টি গুলো একে অপরের সাথে সেগ্রিগেট করে ডিফারেন্ট গ্যামেট করেছে, এবং সেই গ্যামেট গুলো পরবর্তীকালে ফিউজ হয়ে আবার স্মল টি ফর্ম করেছে। তো এটাই হলো আমাদের মোনোহাইব্রিড ক্রস। নেক্সট স্লাইডে আমরা ডাই হাইব্রিড ক্রসটা দেখে নেব। এবারে আমরা দেখে নেব ডাই হাইব্রিড ক্রস। তা ডাই হাইব্রিড ক্রস কাকে বলে, ইনহেরিটেন্স অফ টু কন্ট্রাস্টিং ট্রেট বিটুইন টু অর্গানিজম। একদম সিম্পল ভাবে বললে আগেরটা ছিল মোনোহাইব্রিড,
সিঙ্গেল ক্যারেক্টার ডিফারেন্ট ট্রেডস। এবারে ডাই হাইব্রিড টু ক্যারেক্টার ডিফারেন্ট ট্রেডস। তাহলে ইয়েলো একটা ক্যারেক্টার, রাউন্ড একটা ক্যারেক্টার। ইয়েলো রাউন্ড, গ্রিন উইঙ্কেড। তাহলে ইয়েলো ডমিনেন্ট হলে গ্রিন রিসেসিভ, রাউন্ড ডমিনেন্ট হলে রুইঙ্কেল হচ্ছে রিসেসিভ। তাহলে ইয়েলো রাউন্ড, গ্রিন রুইঙ্কেল, এদের যে জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, আর গ্রিন রুইঙ্কেলটের জিনোটাইপ স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। তাহলে এদের মধ্যে যদি ক্রস পলিনেশন করানো হয় তাহলে গ্যামেট ফর্ম হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, মানে ওয়াই থেকে একটা আসবে আর থেকে একটা, তার মানে কি 2n থেকে n করতে হবে। তো এটা যদি 2n হয় তাহলে এটা n এ আসতে হবে গ্যামেট। তাহলে এটা স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর ওখান থেকে স্মল ওয়াই স্মল আর, তাহলে এটা হলো গ্যামেটস। এরা যখন ফিউজ হয়ে যাবে মানে ফার্টিলাইজড হয়ে গেল তখন ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর F1 জেনারেশনের এটা জিনোটাইপ। আর ফিনোটাইপ হলো ইয়েলো রাউন্ড। মোনোহাইব্রিড ক্রসের মতো এখানেও সেম হলো, যেটা গ্রিন রুইঙ্কেল সেটাকে আমরা পাইনি। তখন কি হবে, এই ইয়েলো রাউন্ডটাকে সেলফ পলিনেশন করতে হবে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এর সাথে ক্রস হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এবারে এই যে আমরা জিনোটাইপটা লিখলাম ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে গ্যামেট কি ফর্ম করবে, তাহলে এই যে ক্যাপিটাল ওয়াই আর এই ক্যাপিটাল আর দুজনে মিলে গ্যামেট ফর্ম করবে। মানে কোনো গ্যামেটে দুটো ওয়াই আসতে পারবে না, দুটো আর আসতে পারবে না, একটা ওয়াই আসতে হবে একটা আর কে আসতে হবে। তাহলে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ডিফারেন্ট জিন, তাহলে এটা একটা গ্যামেট। ক্যাপিটাল ওয়াই স্মল আর এটা একটা গ্যামেট, স্মল ওয়াই ক্যাপিটাল আর এটা একটা গ্যামেট, স্মল ওয়াই স্মল আর এটা আরেকটা গ্যামেট। তাহলে এই যে জিনোটাইপটা আমরা F1 এ পেয়েছিলাম ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে টোটাল 4 টাইপসের গ্যামেট পেলাম এদিকে। তাহলে এখানে যদি 4 টাইপস পাই তাহলে এখানেও আমরা 4 টাইপস পাবো। তাহলে এই যে 4 টাইপস পেলাম এটাকে আমরা চেকার বোর্ড বা পানেট স্কোয়ারে ফেলবো। তাহলে উপরের দিকে 4টে লিখে নিলাম আর এই লেফট সাইডে 4টে লিখে নিলাম। লাইক এ মোনোহাইব্রিড ক্রস, ওখানে লেখা ক্যাপিটাল টি স্মল টি, এদিকে লেখা ক্যাপিটাল টি স্মল টি। এখানে যেহেতু 4টে আছে ক্যাপিটাল ওয়াই স্মল আর, এই সরি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর, এদিকে যেমন 4টে লিখলাম লেফট সাইডেও সেম লিখেছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর। এবারে কোনাকুনি গুণ হবে, মানে এইটার সঙ্গে এই 4টে, তারপরে আবার এইটার সঙ্গে এই 4টে, আবার এইটার সঙ্গে উপরের 4টে, আবার নিচেরটার সঙ্গে উপরের 4টে। আমি একটা লাইন বুঝিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা ঘরে করে এর সাথে মিলিয়ে নেবে। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, তাহলে এটা মাল্টিপ্লাই করলে কি হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এটার সঙ্গে যখন এটা যাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, যখন এইটা যাবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এবার লাস্ট একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তার কারণ এখানে দুটো স্মল আছে এখানে দুটো ক্যাপিটাল আছে। তাহলে এইভাবে যদি আমরা গুণ করে দেখি একটা জিনিস লক্ষ্য করবে, এই যে এসেছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা কোনাকুনি 4টে কিন্তু সেম, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এইভাবে এসেছে। তাহলে এই যে রোটা একটা ত্রিভুজ লাইক স্ট্রাকচার নিচ্ছে, এই যে ব্লু কালারের যেটা দেয়া, এরা সকলেই কিন্তু এসেছে ইয়েলো রাউন্ড। ইয়েলো রাউন্ড কখন হবে, যদি দুটো ক্যারেক্টারেই একটা করে ডমিনেন্ট জিন থাকে। ওয়াইটা যদি একটাই ক্যাপিটাল ওয়াই থাকে তাতেও সে ইয়েলো হয়ে যাবে, আর একটা ক্যাপিটাল আর থাকলে তাহলেই সেটা রাউন্ড হয়ে যাবে। তাহলে এখানে একটার জায়গায় দুটো আছে অবশ্যই ইয়েলো রাউন্ড, এটাও ইয়েলো রাউন্ড এটাও ইয়েলো রাউন্ড এটাও ইয়েলো রাউন্ড, ইয়েলো রাউন্ড ইয়েলো রাউন্ড ইয়েলো রাউন্ড, এটা ইয়েলো রাউন্ড এটা ইয়েলো রাউন্ড। ঠিক আছে, এবারে যদি আমরা দেখে নিই বাকি যে চার্টগুলো হয়েছে ফর্ম এইটা, তাহলে এই যে ক্যাপিটাল ওয়াই স্মল আর এটার সাথে আমরা মাল্টিপ্লাই করলাম ক্যাপিটাল ওয়াই স্মল আর, তাহলে কি এলো ক্যাপিটাল ওয়াই স্মল আর ইয়েলো রুইঙ্কেল। এখানেও সেম হয়েছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ইয়েলো রুইঙ্কেল। এখানেও সেম হয়েছে স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এটা হলো ইয়েলো রুইঙ্কেল। তাহলে বোঝা যাচ্ছে রেড কালারের যেটা দিয়েছি আমরা ইয়েলো রুইঙ্কেল 3 আছে। এবারে দেখা যাচ্ছে গ্রিন রাউন্ড, তাহলে এইটার সাথে যখন এইটা গুণ করা হয়েছে স্মল ওয়াই
ক্যাপিটাল আর গ্রিন রাউন্ড, এটার সঙ্গে যখন এটা গিয়েছে স্মল ওয়াই ক্যাপিটাল আর গ্রিন রাউন্ড, আর একটাই এসেছে গ্রিন রুইঙ্কেল স্মল আর, এই কোণেও আছে স্মল আর, এই দুটো যখন ফিউজ হয়েছে স্মল আর, তাহলে এই টোটাল 16 আমরা যে বক্স কটা করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16টা বক্সে আমরা জিনোটাইপ পেয়েছি। এবারে ফিনোটাইপ যদি দেখি, জিনোটাইপ তো আমরা ভিতরে কি আছে নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি না, কিন্তু এর এক্সপ্রেশন ফিনোটাইপ যদি আমরা দেখি তাহলে ইয়েলো রাউন্ড বেরিয়েছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে ফিনোটাইপিক রেশিও ইয়েলো রাউন্ড এসছে 9, এবার এসছে ইয়েলো রুইঙ্কেল যেটা রেড কালারের 1 2 3, গ্রিন রাউন্ড 1 2 3, আর লাস্ট একটা এসেছে যেটা গ্রিন রুইঙ্কেল সেটা সিঙ্গেল, তাহলে ফিনোটাইপিক রেশিও 9:3:3:1। এবারে যদি বলা হয় জিনোটাইপিক রেশিওটা সেলিনার বইতে লেখা আছে ভেরি কমপ্লেক্স, কিন্তু আমি জিনোটাইপিক রেশিওটা প্রত্যেকটা স্টুডেন্টকে বলি প্র্যাকটিস করবি, তার কারণ আছে এখান থেকে নিটে একটা হেভি কোশ্চেন আসে, সেটা আমি পরে বলছি, আগে জিনোটাইপিক রেশিওটা বুঝিয়ে দিই। জিনোটাইপিক রেশিও 1:2:2:1:1:2:1:2:1, এটা মনে রাখার আরেকটা সুবিধা আছে, আমরা পড়িয়ে অভ্যেস হয়ে গেছে 1:2:2:1:2:1:2:1, কিন্তু একটা স্টুডেন্টের ক্ষেত্রে এটা মনে রাখা চাপ, তাহলে তার ক্ষেত্রে মনে রাখার সুবিধা 12 24 12 12 1, মানে 12 24 12 12 1 বসিয়ে নিলাম, তারপরে প্রত্যেকটার পরে একটা করে যদি আমি দিয়ে দিই তাহলে 1:2:2:2:4 1:2:1:2:1। এবার এই যে 1 লিখলাম, তাহলে এর আন্ডারে কোন জিনোটাইপ পড়ছে, ক্যাপিটাল আর, মানে এই প্রথমটা। তারপরে এটা 4 ক্যাপিটাল ওয়াই স্মল আর, এই চ্যানেলটা পুরোটা 1 2 3 4, এই যে 2 আছে ক্যাপিটাল ওয়াই স্মল ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ক্যাপিটাল আর, এই একটা টোটাল 2। তারপরে আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এইটা, তাহলে কি বেরোলো 1:2:2:4, তার মানে এদের প্রত্যেকের ফিনোটাইপ ইয়েলো রাউন্ড, কিন্তু জিনোটাইপ দেখলে দেখা যাচ্ছে 4 ডিফারেন্ট টাইপস, এটাও ইয়েলো রাউন্ড, এটাও ইয়েলো রাউন্ড, এটাও ইয়েলো রাউন্ড, এটাও ইয়েলো রাউন্ড, কিন্তু এই জিনোটাইপের ইয়েলো রাউন্ড একটা আছে, এই জিনোটাইপের ইয়েলো রাউন্ড দুটো আছে, এই ইয়েলো রাউন্ডের জিনোটাইপ দুটো আছে, আর এই ইয়েলো রাউন্ডের জিনোটাইপ চারটে আছে। তাহলে এই যে টোটাল 4 + 2 + 2 + 1 সেটা করলেই তো 9 ইয়েলো রাউন্ড। ঠিক তেমনই এই 1:2 ক্যাপিটাল ওয়াই স্মল আর এটা একটা আছে, এই যে ক্যাপিটাল ওয়াই স্মল আর একটা আছে, বাকি যে দুটো এইটা আর এইটা এক, তার মানে দুটো আছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। ঠিক তেমনি এই পিসও একটা আছে স্মল ওয়াই ক্যাপিটাল আর 1, আর বাকি যে দুটো আছে স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটা কোলা দুটো আছে, তাহলে এটাও 3 এটাও 3, কিন্তু এই যে 3 লিখলাম 2 + 1 3, এটা হলো আমাদের ইয়েলো রুইঙ্কেল, আর এটা হচ্ছে আমাদের গ্রিন রাউন্ড, যেহেতু স্মল ওয়াই দুটো আছে গ্রিন রাউন্ড তিনটে, আর একটাই পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের গ্রিন রুইঙ্কেল, সেটা হচ্ছে 1। তাহলে এই যে আমরা জিনোটাইপিক রেশিওটা পেলাম, এখান থেকে নিটে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে কত রকমের জিনোটাইপ ফর্ম হয় F2 জেনারেশনে ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে, কত রকমের, টোটাল তো 16টা বক্স আছে 16 বক্স, কিন্তু কত রকমের জিনোটাইপ ফর্ম হয়। এই জিনোটাইপ মানে এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটাও একটা টাইপ, এই করে করে এটাও একটা টাইপ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটাও আরেকটা টাইপ, এটা আরেকটা টাইপ। তাহলে যখন আমরা লিখছিলাম মনোহাইব্রিড ক্রস 1:2:1, আমি বলেছিলাম চারটে বক্সে 4 রকমের জিনোটাইপ এসছে, কিন্তু ফিনোটাইপ দেখলে দু রকম, একটা হচ্ছে টল, একটা হচ্ছে ডুয়ার্ফ, টল ছিল 3, ডুয়ার্ফ ছিল 1। ঠিক তেমনি এখানেও তো জিনোটাইপ আছে, তাহলে ওখানে জিনোটাইপ কত রকমের ছিল, 3 রকম, একটা ছিল ক্যাপিটাল টি ওটা একটা টাইপ, ক্যাপিটাল টি স্মল টি ওটা আরেকটা টাইপ, স্মল টি আরেকটা টাইপ, তার মানে কি 3 ডিফারেন্ট টাইপসের জিনোটাইপ পেয়েছিলাম। তাহলে ডাইহাইব্রিড ক্রসে কত টাইপের আমরা জিনোটাইপ পাবো, 90% স্টুডেন্ট ভুল করে আসে, তখন হবে 1 2 3 4 5 6 7 8 9, হতে পারে 16টা বক্স, কিন্তু 9 রকম ডিফারেন্ট টাইপসের জিনোটাইপ আমরা পাবো। এই নলেজটা থাকা খুবই দরকার,
সেই কারণে আমি জিনোটাইপিক রেশিওটা দিয়ে দিলাম। আইসিএসসির ক্লাস 10-এর পরীক্ষা এটা আসবে না, তার কারণ এটা সিলেবাসে নেই। কিন্তু ইন ফিউচারে যখন তোমরা ক্লাস 12-এ উঠবে, যারা নিট নিয়ে এগোতে চাইছে, তাদের কিন্তু এইখান থেকে অনেক ভ্যারাইটির কোশ্চেন আসে। তো এই হলো আমাদের ডাই হাইব্রিড ক্রস, তোমরা দেখে নাও। তারপরে আমরা নেক্সট স্লাইডে আরো অন্য টপিকগুলো দেখে নেব। এবারে আমরা দেখে নেব মেন্ডেলস লস অফ ইনহেরিটেন্স। তাহলে উনি যে লগুলো দিয়েছিলেন টোটাল 3টে, ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এর মধ্যে ল অফ ডমিনেন্স অ্যান্ড ল অফ সেগ্রিগেশন, এই ল দুটো এসেছে মোনোহাইব্রিড ক্রস থেকে। আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই লটা এসেছে ডাই হাইব্রিড ক্রস থেকে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, এমসিকিউতে যদি জিজ্ঞেস করে ল অফ ডমিনেন্স অ্যান্ড ল অফ সেগ্রিগেশন কোন হাইব্রিড ক্রস থেকে পেয়েছিলেন, সেটা হবে মোনোহাইব্রিড। আর যদি জিজ্ঞেস করা হয় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই যে লটা কোন হাইব্রিড ক্রস থেকে এসেছে, তখন হবে ডাই হাইব্রিড ক্রস। প্রথমটা যদি আমরা দেখে নিই, ল অফ ডমিনেন্স, এখানে কি বলছে, আউট অফ এ পেয়ার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স প্রেজেন্ট টুগেদার only one is able to express itself while the other remains suppressed। এর মানে হলো আমরা যখন মোনোহাইব্রিড ক্রস করছিলাম টল আর ডোয়ার্ফের মধ্যে, তখন F1 জেনারেশনে আমরা পেয়েছিলাম ক্যাপিটাল টি স্মল টি, যেটা অ্যাকচুয়ালি ফিনোটাইপ টল, কিন্তু ভিতরে যে জিনোটাইপটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের হেটেরোজাইগাস কন্ডিশনে আছে। মানে ক্যাপিটাল টি স্মল টি এইভাবে আছে, তার এক্সপ্রেশন ছিল টল। কেন টল? তার কারণ হচ্ছে যে ক্যাপিটাল টি সেটা এক্সপ্রেস করতে পেরেছে, কিন্তু যেটা স্মল টি সেটা হচ্ছে এক্সপ্রেস করতে পারেনি। তার মানে যেটা রিসেসিভ জিন, সে কখনোই একা একা এক্সপ্রেস করতে পারে না। তাহলে এ কি এক্সপ্রেস করবে না? অবশ্যই করবে। তাহলে টিটা ডমিনেন্ট, সে সিঙ্গেল থাকলেও এক্সপ্রেস করবে, পেয়ারে থাকলেও এক্সপ্রেস করবে। কিন্তু যখন আমরা রিসেসিভ জিনকে দেখে নেবো, তারা এক্সপ্রেস তখনই করবে যখন তারা পেয়ারে থাকবে। স্মল টি যদি থাকে তখনই সে হবে ডুয়ার। তাহলে কি লেখা হচ্ছে, অনলি অ্যাট হোমোজাইগাস কন্ডিশন। এক একটা লাইন কিন্তু বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না। তার মানে আমি বলছি ল অফ ডমিনেন্স মানে হলো যে জিনটা হেটেরোজাইগাস কন্ডিশনে এক্সপ্রেস করবে তাকেই বলা হবে ডমিনেন্ট জিন। যে জিনটা এক্সপ্রেস করতে পারবে না তাকে বলা হবে রিসেসিভ জিন। আর ওই রিসেসিভ জিনটা যখন পেয়ারে থাকবে তখনই শুধুমাত্র এক্সপ্রেস করবে। এটা হলো আমাদের ল অফ ডমিনেন্স। এবারে যদি দেখতে পাওয়া যায় ল অফ সেগ্রিগেশন, এটা কি জিনিস বলছে, মেন্ডেল যখন ক্রস করেছিলেন একটা মোনোহাইব্রিড ক্রস, উনি দেখলেন যে টল অ্যান্ড ডোয়ার্ফ। তাহলে তো দুটো ডিফারেন্ট ট্রেটের প্ল্যান ছিল, একটা টল একটা ডোয়ার্ফ। কিন্তু যখন সেখান থেকে F1 জেনারেশন পেলেন, তখন একটা সিঙ্গেলও কেউ হচ্ছে ডোয়ার্ফ প্ল্যান ফর্ম হয়নি, সবগুলো ছিল টল। তার মানে তিনি ভাবলেন তাহলে জিনগুলো গেল কোথায়। তারপরে যখন সেটাকে F2 জেনারেশনে ট্রান্সফার করলেন, তখন দেখা গেল আবার স্মল টি পাওয়া গেছে। তার মানে ক্যাপিটাল টি স্মল টি আর ক্যাপিটাল টি স্মল টির মধ্যে যখন সেল পলিনেশন করানো হয়েছিল, তখন কিন্তু যে 3 টাইপসের জিনোটাইপ পাওয়া গেছিল, ক্যাপিটাল টি একটা টাইপ, ক্যাপিটাল টি স্মল টি এই দুটো মিলে আরেকটা টাইপ, আর স্মল টি মিলে আরেকটা টাইপ, এটা ছিল ডোয়ার্ফ। তাহলে এই যে দুটো স্মল টি এলো কিভাবে, নিশ্চয়ই এই জেনারেশন থেকে, এখান থেকে স্মল টি এসেছে, এখান থেকে স্মল টি এসেছে, পাশে আমি লিখে দিয়েছি ক্যাপিটাল টি স্মল টির মধ্যে যদি ক্রস হয়, তাহলে এইখান থেকে এসেছে স্মল টি, এখান থেকে এসেছে স্মল টি। তার মানে ডিউরিং গ্যামেট ফরমেশন দে আর সেগ্রিগেট উইথ ইচ আদার। তার মানে এরা যখন F1 জেনারেশনে বসেছিল ক্যাপিটাল টি স্মল টি হয়ে, তারা কখনোই কিন্তু একে অপরের সাথে ব্লেন্ড করেনি, তারা মিশে যায়নি। বাট ডিউরিং গ্যামেট ফরমেশন দে সেগ্রিগেট উইথ ইচ আদার। যদি তারা সেগ্রিগেট করতে না পারতো, তাহলে নেক্সট জেনারেশনে দুদিক থেকে স্মল টি এসে আবার নতুন করে ডোয়ার্ফ প্ল্যান্ট ফর্ম করতে পারতো না। তাই এখানে লিখলাম the two members of a pair of factors separate during the formation of gametes. They do not blend. তারা একসঙ্গে বসে থাকলেও, তারা হেটেরোজাইগাস কন্ডিশনে থাকলেও তারা কখনোই ব্লেন্ড করবে না, বাট সেগ্রিগেট অর সেপারেট ইনটু ডিফারেন্ট গ্যামেট। কিন্তু যখন গ্যামেটস ফরমেশন হবে তখন তারা একে অপরের সাথে আলাদা হয়ে যাবে। তার প্রমাণই হচ্ছে F2 জেনারেশনে ফের ডোয়ার্ফ প্ল্যান্টটাকে পাওয়া, যেটা F1 জেনারেশনে আসার আগে পেরেন্টের মধ্যে ছিল ডোয়ার্ফ প্ল্যান্ট। তো এটাই হচ্ছে আমাদের ল অফ সেগ্রিগেশন। এর আরেকটা নাম হলো ল অফ পিউরিটি। এই দুটো এসেছে মোনোহাইব্রিড ক্রস থেকে। এবারে উনি একটা জিনিস দেখলেন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। সেটা হলো যখন আমরা ডাই হাইব্রিড ক্রস করলাম, তখন আমরা নিলাম কি দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার, আর তার মধ্যে আছে ইয়েলো রাউন্ড আর গ্রিন রুইঙ্কেল। তাহলে ইয়েলো একটা ক্যারেক্টার,
আমাদের রাউন্ড একটা ক্যারেক্টার, টু ক্যারেক্টার, আর প্রত্যেকেই কন্ট্রাস্টিং স্টেজে আছে, মানে ওয়াই ওয়াই হলে এটা স্মল ওয়াই, এটা ক্যাপিটাল আর ক্যাপিটাল হলে এটা স্মল আর। তার মানে এটা ইয়েলো রাউন্ড পিওর ফরমেশনে আছে। এটা হচ্ছে আমাদের গ্রিন রুইঙ্কেলস, যেটা অলওয়েজ পিওর থাকবে, নইলে তো রিসেসিভ জিন এক্সপ্রেস করতে পারবে না। এখান থেকে যে গ্যামেট ফর্ম হয়েছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখান থেকে যে গ্যামেট ফর্ম হচ্ছে স্মল ওয়াই স্মল আর, এরা দুজন যখন একসাথে ফিউজ হয়ে গেল তখন ফর্ম করেছিল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, মানে F1 অফস্প্রিং। এটা অবশ্যই ইয়েলো রাউন্ডই হবে, কিন্তু এই ইয়েলো রাউন্ড আর এই ইয়েলো রাউন্ডের মধ্যে ডিফারেন্স আছে। এটা পিওর ব্রিড, এটা কিন্তু পিওর ব্রিড নয়, তার কারণ এখানে ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল ওয়াই আছে। এই পর্যন্ত ওনার কোনো অসুবিধা হয়নি, কিন্তু এই যে অফস্প্রিংটা আছে, তাহলে এখানে আমি লিখলাম এটা যখন গ্যামেট ফরমেশন করছে কি দেখা গেল, আমরা যদি মোনোহাইব্রিড ক্রস দেখি ডিউরিং সেগ্রিগেশন, মানে সেগ্রিগেট করার সময় গ্যামেট ফরমেশনের সময় এই ক্যাপিটাল টিটা একটা গ্যামেটে ঢুকে গেল, স্মল টিটা আরেকটা গ্যামেটে ঢুকে গেল। তার মানে কি ক্যাপিটাল টিটা ডমিনেন্ট, সে একটা গ্যামেটে গেল, স্মল টিটা রিসেসিভ, সে একটা গ্যামেটে গেল। এই ফর্মুলা যদি আমরা ডাই হাইব্রিডে লাগাই তাহলে কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল আর, সরি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর একটা গ্যামেটে গেল, স্মল ওয়াই স্মল আর আরেকটা ডিফারেন্ট গ্যামেটে গেল। কিন্তু তার মানে তো এই নয় যে ক্যাপিটাল ওয়াই স্মল আর এর সাথে বন্ড করতে পারবে না, বা স্মল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে যেতে পারবে না। এখানে বলা হচ্ছে যখন কোনো একটা ক্রস ডাই হাইব্রিড হবে, মানে মোনোহাইব্রিড ছাড়া যে কোনো ডাই হাইব্রিড, ট্রাই হাইব্রিডের পরে আরো যত ক্রস আছে, সেই সব ক্ষেত্রে যখন F1 অফস্প্রিং থেকে গ্যামেট ফর্ম হবে, আবার বলছি F1 অফস্প্রিং থেকে যখন গ্যামেট ফরমেশন হবে, তখন কিন্তু এরকম কোনো কথা নেই ডমিনেন্ট জিনগুলোই এক সাইডে যাবে, রিসেসিভ জিনগুলো আরেক সাইডে যাবে, ওরকম কিন্তু নয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিফারেন্ট ক্যারেক্টারের জিন যেন যায়, মানে ওয়াই আর আর গেলেই হলো, ওয়াইটা স্মল হবে কি আরটা ক্যাপিটাল হবে সেটা কিচ্ছু ম্যাটার করছে না, দেখে নিতে হবে যে ডিফারেন্ট রেটের যে জিনগুলো সেটা গেছে কিনা, মানে ওয়াই একটা যাবে আর একটা যাবে। এবারে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে যেতে পারে, ক্যাপিটাল ওয়াই স্মল আর এর সাথেও যেতে পারে, ঠিক তেমনি স্মল ওয়াই ক্যাপিটাল আর এর সাথে যেতে পারে, স্মল ওয়াই স্মল আর এর সাথে যেতে পারে। তার মানে আমি লিখে দিলাম ডমিনেন্ট হলে ওয়াই আর, রিসেসিভ হলে স্মল ওয়াই স্মল আর। এই দুটো ছাড়াও এরা মতো সম্ভব, ক্যাপিটাল ওয়াই মানে ডমিনেন্ট, স্মল আর মানে রিসেসিভ, স্মল ওয়াই মানে রিসেসিভ, ক্যাপিটাল আর মানে ডমিনেন্ট। তার মানে এই যে রেড কালারের যে লাইন দুটো লেখা, এই দুটোই প্রমাণ করছে যে যখন গ্যামেট ফরমেশন হয় তখন কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে স্প্রেড হয়। এরকম কোনো জায়গায় লেখা নেই যে ডমিনেন্ট জিনগুলোই একটা গ্যামেটে যাবে আর রিসেসিভ জিনগুলো আরেকটা গ্যামেটে যাবে। সেই কারণে লেখা হচ্ছে when there are two pairs of characters, the distribution of alleles of one character into the gamete is independent. তারা নিজের ইচ্ছা মতো যাবে, এরকম কোনো রুলস নেই যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সাথেই যাবে, ক্যাপিটাল ওয়াই স্মল আর এর সাথেও যেতে পারে, এরকম লেখা নেই স্মল ওয়াই স্মল আর এর সাথেই শুধু যাবে, স্মল ওয়াই ক্যাপিটাল আর এর সাথেও গ্যামেট ফর্ম করতে পারে। তাই আমাদের F1 জেনারেশনের ডাই হাইব্রিড ক্রসের যে অফস্প্রিং আমরা পাই, সেখান থেকে 4 ডিফারেন্ট টাইপস এর গ্যামেট আমরা পেয়েছি। তাহলে এটা কি লেখা হয়েছে, ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য অ্যালিল অফ আদার ক্যারেক্টার। তাহলে আদার ক্যারেক্টারের ক্ষেত্রে যখন আমরা গ্যামেট ফর্ম করব, তখন শুধু দেখে নিতে হবে যে ডিফারেন্ট জিন আসছে কিনা, তারা ডমিনেন্ট হতেও পারে, দুটো রিসেসিভ হতে পারে, ডমিনেন্ট রিসেসিভ হতে পারে, রিসেসিভ ডমিনেন্ট হতে পারে। এই তিনটে ল অফ ডমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই তিনটে ল এর উপরে পুরোপুরি মেন্ডেল, মানে আমাদের যিনি ফাদার অফ জেনেটিক্স, ওনার পুরো থিওরি কিন্তু এর উপর দাঁড়িয়ে আছে। এবারে অনেক সময় কোশ্চেন করে, স্যার এই যে মেন্ডেলস যে উনি এক্সপেরিমেন্ট করেছিলেন, উনি হঠাৎ করে পি প্ল্যান্টে নিলেন কেন এত গাছ থাকতে? খুব স্বাভাবিক, পি প্ল্যান্টের যে ফুলটা আছে কমপ্লিট ফ্লাওয়ার, 2 নম্বর এর মধ্যে ক্রস পলিনেশন সেল পলিনেশন করানো যাচ্ছে যেহেতু কমপ্লিট ফ্লাওয়ার, প্লাস খুব অল্প সময়ের জন্য গাছগুলো বাঁচে, সিড ফরমেশন খুব তাড়াতাড়ি হয়, এবং এদের মধ্যে মিউটেশন রিলেটেড প্রবলেম খুব কম আছে। এর ফলে কিন্তু মেন্ডেল শুধুমাত্র প্রি প্ল্যান্ট নয়, আরো অনেক প্ল্যান্টের উপর ট্রাই করেছিলেন, কিন্তু ফাইনালি উনি ওনার যে থিওরিটা সকলের সামনে তুলে ধরেছেন, সেটা ডিপেন্ড করেছে কিন্তু পি প্ল্যান্টের উপরে। এর ফলে উঁচু ক্লাসে গেলে অনেক মিউটেশন থিওরি আছে, ঠিক আছে, আর অন্যান্য জেনেটিক্সের থিওরি এসছে, যেটা কিন্তু মেন্ডেল দিয়ে যেতে পারেননি। তো এইটা তোমরা দেখে নাও যে ল অফ ইনহেরিটেন্সের, তারপরে আমরা মিউটেশনটা পরের স্লাইডে দেখে নেব। এবারে আমরা দেখে নেব মিউটেশন। মিউটেশন কাকে বলে? বলছে মিউটেশন ইজ দ্য সাডেন চেঞ্জ ইন ওয়ান অর মোর জিনস অর ইন দ্য স্ট্রাকচার অফ ক্রোমোজোম। আমাদের সেলের ভিতরে যে নিউক্লিয়াস, তার ভিতরে যে জেনেটিক মেটেরিয়াল আছে, তার মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, এর ফলে এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাবে, মানে যেটা নর্মাল হওয়ার কথা ছিল সেটা না হয়ে অন্য কিছু ফর্ম করে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে মিউটেশন। সেটা হচ্ছে আমাদের জেনেটিক লেভেলের জিনেও হতে পারে,
আবার ক্রোমোজোমের স্ট্রাকচারে কোনো যদি গন্ডগোল থাকে তখনও হতে পারে। দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া আর একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন। সিকেল সেল অ্যানিমিয়া কি বলছে, ইট ইজ এ ব্লাড ডিজিজ কজড বাই এ জিন মিউটেশন, দ্য মিউটেশন কজেস চেঞ্জ ইন দ্য ডিএনএ রেজাল্টিং ইন দ্য প্রোডাকশন অফ সিকেল শেপড আরবিসি। নর্মাল আরবিসি এমন হয়, এবার এর মধ্যে জেনেটিক মিউটেশন থাকার জন্য যদি কোনো কারণে সিকেল সেল অ্যানিমিয়া রোগটা হয়ে যায় তখন তার যে আরবিসি সিকেল শেপ হয়ে যাবে। তাহলে সামান্য একটা জিনের চেঞ্জ হওয়ার কারণে সমস্ত আরবিসি স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেল, তাহলে এটা কি, এটা মিউটেশনের জন্য হয়েছে। আরেকটা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন। রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনস অলসো alter the gene structure and their effects can be seen generation after generation. ওয়ার্ল্ড ওয়ার 2 সময় জাপানে যে হয়েছিল সেই জায়গায় যে আমাদের নিউক্লিয়ার বোম ফেলা হয়েছিল, এর ফলে এখনো ওখানে যে বাচ্চারা জন্মাচ্ছে কারো হাত বাঁকা, কেউ পঙ্গু, তার বিভিন্ন ব্রেনের ডেভেলপমেন্টে ডিস্টার্ব আছে। তার মানে কি, এই প্রবলেমগুলো জেনারেশন আফটার জেনারেশন চলতেই থাকছে। তো এটাই হলো আমাদের রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, এটা সিকেল সেল অ্যানিমিয়া। আমরা যে চ্যাপ্টারটা দেখছিলাম জেনেটিক্স সাম বেসিক ফান্ডামেন্টালস, আইসিএসসি ক্লাস 10 এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আজকের এখানে শেষ হলো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যে প্রথমে এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, দেখা যাবে তারও হয়তো এই ক্লাসটা লাগবে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।